মধ্যপ্রাচ্যের উত্তাল সাগরে গত ৪০ দিন ধরে ভাসছে বাংলাদেশের একটি জাহাজ এবং ৩১ জন নিরপরাধ নাবিকের ভাগ্য। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এই জাহাজটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে না তেহরান প্রশাসন। কিন্তু আসল সত্য হল, এটি কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক ত্রুটি বা প্রোটোকলজনিত বাধা নয়, বরং এটি একটি সুকৌশলী এবং ভয়াবহ ভূ-রাজনৈতিক প্রতিশোধ। অর্থাৎ ইরান বাংলাদেশের ওপর একটি প্রতিশোধ নিতে চাইছে। এর পেছনে রাজনীতিটা আসলে কি? প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডে আপনারা জানতে পারবেন কেন ইরান হঠাৎ করে বাংলাদেশের ওপর এত ক্ষুব্ধ হল। বাংলাদেশের সেই বিতর্কিত বিবৃতি আসলে কি ছিল যা ইরানের বুকে আগুন জ্বালিয়েছে, এবং ৩১ জন নিরীহ নাবিককে জিম্মি করে ইরান আসলে কোন মাস্টার স্ট্রোক দিতে চাইছে বিশ্বমঞ্চে। এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই ঘটনার শুরুটা হয়েছিল যেভাবে, তা জানলে আপনি চমকে যাবেন। গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে অত্যন্ত শান্ত পরিবেশে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। রুটিন অনুযায়ী কাতার হয়ে ২৭ ফেব্রুয়ারি যখন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবাল আলী বন্দরে পৌঁছায়, ঠিক তার পরদিনই ঘটে যায় সেই ভয়াবহ বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযুগে ইরানে হামলা চালায় এবং শুরু হয় এক অপ্রত্যাশিত আঞ্চলিক সংঘাত। কিন্তু বাংলাদেশের সরকারি বয়ানের সাথে বাস্তবতার ফারাক এখানে। সাধারণ মানুষ জানে না এর পেছনে একটা গভীর কাঠামো কাজ করছে। যুদ্ধবিরতি হয়েছে, অন্য জাহাজগুলো শর্ত সাপেক্ষে চলাচল করছে, কিন্তু বাংলার জয়যাত্রা নামের জাহাজটি হরমুজ প্রণালীর কাছাকাছি আসা মাত্রই তেহরান তাদের মুখের ওপর শক্তভাবে দরজা বন্ধ করে দিয়েছে। জাহাজটিকে বাধ্য হয়ে আবার শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চারদিকে যখন মিসাইল আর ড্রোনের ছড়াছড়ি, তখন একটি নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের এই ফিরে যাওয়া আসলে কতটা ভয়াবহ মানসিক চাপের, তা হয়তো বাংলাদেশের মানুষ এখনও কল্পনাও করতে পারছে না। কিন্তু কেন এই নির্দিষ্ট লাল সবুজের পতাকাবাহী জাহাজটিকেই ইরান টার্গেট করল? চলুন পুরো দৃশ্যপথটি একদম সহজ এবং প্রজ্জ্বল ভাষায় ডিকনস্ট্রাক্ট করা যাক। প্রথমেই একটু অঙ্কের হিসেবটা মিলিয়ে নেওয়া যাক। আপনারা জানলে শিউরে উঠবেন, ৩১ জন নাবিক এই মুহূর্তে সমুদ্রের বুকে আক্ষরিক অর্থেই এক প্রকার বন্দি জীবন পার করছেন। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে সক্ষম, যার জন্য ইঞ্জিন পুরো দমে চালু রাখতে হয়। কিন্তু বর্তমানে অনিশ্চিত ভবিষ্যতের কারণে বেঁচে থাকার চরম তাগিদে রেশনিং করে পানির ব্যবহার দৈনিক মাত্র ৬ টনে নামিয়ে আনা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম নিশ্চিত করেছেন যে নাবিকদের মনোবল ধরে রাখার জন্য তাদের দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি $৭ থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। দেওয়া হচ্ছে বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স। দর্শক, একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই সংখ্যাটা কিন্তু সবকিছু বলে দেয়। রুশ সংবাদ সংস্থা তাস একটি অত্যন্ত এক্সক্লুসিভ তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC তাদের নতুন নিয়ন্ত্রক কাঠামোর অধীনে প্রতিদিন ১৫টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিচ্ছে। অর্থাৎ পথ খোলা আছে, প্রতিদিন ১৫টি জাহাজ পার হচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জাহাজটিকে আটকে দেওয়া হচ্ছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ভেবে দেখুন দর্শক, যেখানে বিশ্বের প্রায় ১/৫ পরিশোধিত তেল এই নির্দিষ্ট রুট দিয়ে পার হয়, সেখানে একটি নির্দিষ্ট দেশের কার্গো জাহাজকে আটকে দেওয়ার অর্থ শুধু অর্থনৈতিক নয়, বরং এটি একটি অত্যন্ত স্পষ্ট এবং ধারালো কূটনৈতিক সিগন্যাল। এই মুহূর্তে জাহাজটি শারজার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই সাথে থমকে আছে বাংলাদেশের পুরো ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট। এখন আমরা এই পুরো পরিস্থিতিটিকে ফ্যাক্ট এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। এর পেছনের রাজনীতিটা আসলে কি? ইরান আসলে কি চাইছে? আমরা যদি এখানে একটি ডমিনো এফেক্ট বা চেইন রিয়াকশনের লেন্স দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারব একটি মাত্র ভুল কূটনৈতিক সিদ্ধান্ত কিভাবে আজ এই দম বন্ধ করা পরিস্থিতির জন্ম দিয়েছে। চলুন এবার সরাসরি নামগুলো নিয়ে আলোচনা করা যাক। কিছুদিন আগে ইরান এবং আমেরিকার এই প্রত্যক্ষ সংঘাতে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একটি অফিসিয়াল বিবৃতি প্রদান করেছিল। আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র মাত্রই জানেন, এই বিবৃতিতে বাংলাদেশের অবস্থান ছিল অত্যন্ত সুকৌশলে আমেরিকার পক্ষে এবং দৃশ্যত ইরানের সরাসরি বিপক্ষে। অর্থাৎ বাংলাদেশ ওই বিবৃতিতে যুদ্ধের ক্ষেত্রে আমেরিকাকে বেশি প্রাধান্য দিয়েছিল এবং ইরানের বিপক্ষে দাঁড়িয়েছিল। বাংলাদেশ অবচেতনভাবে বা সচেতনভাবেই এমন একটি বড় ন্যারেটিভ তৈরি করেছিল যা সরাসরি ওয়াশিংটনের ফরেন পলিসির সাথে অ্যালাইন করে, কিন্তু ইরানের সাথে সেটি সংঘাত করে।
এই ঘটনার পেছনে যে রাজনীতি তা এখন একটু বিশ্লেষণ করা যায়। ইরান, যারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব এবং হেজিমন রক্ষা করার এক মরণপণান লড়াইয়ে লিপ্ত আছে, তারা বাংলাদেশের এই একপাক্ষিক অবস্থানকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। তারা বাংলাদেশের এই বিবৃতিকে একটি ডিপ্লোম্যাটিক বিট্রায়াল হিসেবে দেখছে। ইরান খুব ভালো করেই জানে সামরিকভাবে বাংলাদেশের উপর আঘাত হানার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন তাদের নেই, কিন্তু তারা অত্যন্ত চতুরতার সাথে IRGC এর মাধ্যমে হরমুজ প্রণালীর এই আন্তর্জাতিক চেকপয়েন্ট ব্যবহার করে ঢাকাকে একটি শক্ত বার্তা দিচ্ছে। ইরান মূলত আঙুল দিয়ে বোঝাতে চাইছে যে আমেরিকার পক্ষে বিবৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের এই গেম অফ থ্রোনসে নিরাপদে থাকা যাবে না। এর মানে হল 31 জন নাবিক এবং বাংলার জয়যাত্রা আজ কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়। তারা আন্তর্জাতিক ভূরাজনীতির দাবা খেলায় দুটি শক্তিশালী পরাশক্তির মাঝে আটকে পড়ে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। কিন্তু দর্শক, আপনি কি জানেন এর সবচেয়ে বড় সত্যটা আসলে কোথায়? সত্যটা হলো ইরান এখানে শুধু বাংলাদেশকেই মেসেজ দিচ্ছে না, তারা গ্লোবাল সাউথের অন্যান্য দেশগুলোকে এই প্রচ্ছন্ন বার্তাটাই দিচ্ছে। ইরানের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ওয়াশিংটনের হাত ধরলে তার ইকোনমিক এবং ট্রেড রুটস আর কখনোই নিরাপদ থাকবে না। এটি পলিটিক্যাল সাইকোলজির একটি টেক্সট বুক এক্সাম্পল। কেন বাংলাদেশের বুদ্ধিজীবী মহল এই ডিপ্লোম্যাটিক ফেলিয়ার নিয়ে টক শোতে এখন পর্যন্ত কথা বলছে না? বাংলাদেশ কি শুধুমাত্র আমেরিকার গুড বুককে থাকার জন্য মধ্যপ্রাচ্যের মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বাংলাদেশের রেমিটেন্সের প্রধান উৎসের সাথে সম্পর্ক খারাপ করার ঐতিহাসিক ঝুঁকি নিচ্ছে? এখন আপনার মাথায় সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, বাংলাদেশ কি তাহলে নীরবে পুরোপুরি পশ্চিমা ব্লকে ঢুকে গেল? আর যদি ঢুকেই পড়ে, তবে বিপদের দিনে এই পশ্চিমা পরাশক্তি বাংলাদেশের জাহাজটিকে পার করার জন্য ইরানের উপর কোনো কূটনৈতিক চাপ কেন প্রয়োগ করছে না? কিন্তু এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। এই ঘটনার ইমপ্লিকেশন অত্যন্ত সুদূরপ্রসারী এবং বিপজ্জনক। শর্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি একটি গভীর মানবিক এবং অর্থনৈতিক সংকট হচ্ছে। 31 জন নাবিকের পরিবার আজ দুশ্চিন্তায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিদিন হাজার হাজার ডলার নিশ্চিত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু লং টার্মে এর থেকেও বেশি ভয়াবহতা অপেক্ষা করছে। এবার আমরা যা নিয়ে আলোচনা করব তা আপনাকে সত্যিই অবাক করবে। যদি ইরান এই ব্লকের নীতি অব্যাহত রাখে এবং বাংলাদেশের জাহাজগুলোকেই টার্গেট করে, তবে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের জ্বালানি তেল আমদানি এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিশাল এক অভূতপূর্ব ঝুঁকির মধ্যে পড়বে। দর্শক, পুরো দৃশ্যপথটি যদি আমরা 3টি পয়েন্টে সামারাইজ করি, তাহলে দেখা যায়, প্রথমত, বাংলার জয়যাত্রার জাহাজটি আটকে পড়াটা কোনো যান্ত্রিক ত্রুটি বা সাধারণ প্রোটোকলজনিত সমস্যা নয়, বরং এটি সরাসরি ইরানের পলিটিক্যাল রিঅ্যাকশন। দ্বিতীয়ত, আমেরিকার পক্ষে দেওয়া ওই সেই অপরিণামদর্শী এবং একপাক্ষিক বিবৃতি আজ বাংলাদেশের এই জাহাজটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এবং তৃতীয় বিষয় হল, এর ফলে শুধু এই জাহাজটিই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ এনার্জি সিকিউরিটি এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বাণিজ্যে এক বিশাল অন্ধকার ছায়া নেমে এসেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের বিবৃতিকে কেন্দ্র করে ইরানের এই জাহাজ আটকানো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।